শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি এজি মাহমুদ। সেবার অসুখ প্রসঙ্গে আজকে আমরা আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপে আজকে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর, তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। কামরুল হাসান খান রয়েছেন আমাদের সঙ্গে, সাবেক উপাচার্য বিএসএমএমইউ, এবং আমার সহকর্মী বাজিদ সাদ রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আজকে সারাদিনই একটি প্রতিবেদন প্রচার করেছি, সেখানে আউটডোরে আসলে চিকিৎসা সেবার মান কেমন সে প্রসঙ্গে আমরা প্রতিবেদন প্রচার করেছি। সেই প্রতিবেদনটি করেছেন বাজিদ সাদ। সাদ, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আপনি যখন প্রতিবেদন করতে গেলেন, আপনি তো শুরুতে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন, সেখানে আপনি গেলেন ঠিক কয়টার সময় গিয়েছিলেন? তারপরে রোগীদের অবস্থা কি দেখলেন, ডাক্তারদের অবস্থা কি দেখলেন, চিকিৎসা সেবার মান নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমরা মূলত সরকারি হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে সেটি নিয়ে কাজ করতে মাঠে নেমেছিলাম, অনুসন্ধানে নেমেছিলাম। কেননা রোগীদের একটি বড় অভিযোগ থাকে যে বহির্বিভাগে তারা খুব ভালো পরিমাণে সেবাটা পান না, বা ডাক্তারের সাথে যেই সময়টা তাদের প্রয়োজন একজন রোগীর জন্য সেই সময়টা তাদেরকে দেওয়া হয় না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছিলেন আমাদের কাছে। তাছাড়া ডাক্তারদের সাথে রোগীদের যে আন্তরিকতার জায়গাটা সেটি অনেকাংশে কমে গিয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা মূলত অনুসন্ধানে নামি। তখন আমরা ঢাকা শহরের বা সরকারি যেসব হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা যাই। আমার মনে আছে যে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে গিয়েছিলাম। সেখানে সকাল 7টার দিকে আমরা গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম যে সকাল 6টা থেকে অনেকে অপেক্ষা করে আছেন যে সিরিয়ালে দাঁড়াবেন বহির্বিভাগের এবং আগে আগে ডাক্তার দেখিয়ে যাবেন। এবার আমরা যেমনটি তাদের কাছে জানতে চাইলাম যে অনেকে কিন্তু সিরিয়ালে দাঁড়িয়েছিলেন, অনেক লম্বা সিরিয়াল। তাদের কাছে জানতে চাইলাম যে কেন আপনারা এতক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। তখন অনেকেই, রোগী এবং তার স্বজন যারা, তারা অভিযোগ করলেন যে আমরা আগে এসেছি কারণ আমরা যাতে আগে দেখাতে পারি, কিন্তু ততক্ষণেও হাসপাতালে ডাক্তার এসে উপস্থিত হননি, এমন একটি কথা কিন্তু তারা বললেন। এবং আমরা পরবর্তীতে মেডিসিন বহির্বিভাগ সহ অন্যান্য যেসব বহির্বিভাগ রয়েছে সেখানে গেলাম যে আসলে বাস্তবতাটা কি, কেন রোগীরা এমন অভিযোগ করলেন। আমরা গিয়ে দেখলাম যে তখনও 2 ঘন্টা পেরিয়ে গেছে। 8টার সময় ডাক্তার থাকার কথা ছিল বহির্বিভাগে, তখন 9:45 বাজে, কিন্তু তখনও হাসপাতালের বহির্বিভাগের যেই কক্ষটি রয়েছে, ডাক্তার যেখানে রোগীদের দেখবেন, সেখানে তিনি এসে উপস্থিত হননি। শুধুমাত্র এটি একদিনের নয়, আমরা যতটুকু জানতে পেরেছি এটি প্রায় প্রতিদিনেরই দৃশ্য এবং সব সরকারি হাসপাতালেই তেমনটি হয়ে থাকে। তা আমরা তখন ডাক্তারদের কাছে জানতে চাইলাম যে কেন দেরি হলো, বা রোগীরা তো দীর্ঘ সিরিয়াল, তারা তো অনেক অভিযোগ করছেন। তখন তারা যেমনটি আমাদের বললেন, কেউ কেউ বিভিন্ন যুক্তি দেখালেন, আবার কেউ বললেন যে তাদের জনবল সংকট একটি বড় কারণ, যে কারণে হাসপাতালের আউটডোরে দেখার আগে তারা ইনডোরে রোগী দেখে তারপরে আউটডোরে এসে রোগী দেখছেন। এটি যেমন একটি বড় কারণ, সেই সাথে আমরা আরও একটি বিষয় বের করার চেষ্টা করলাম যে আউটডোরে এত পরিমাণ ভিড় কেন থাকে। তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে বহির্বিশ্বের সব জায়গায় রেফারেল সিস্টেম আছে। যেমন আপনি যদি প্রথমে কখনো কোনো রোগে আক্রান্ত হন, আগে সবার প্রথমেই আপনাকে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে বা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনাকে আগে চিকিৎসা সেবা নিতে হবে। এরপরে সেখান থেকে আপনাকে বলা হবে যে না, এই পর্যন্ত আপনার এখানে চিকিৎসা শেষ, এবার আপনি বিশেষজ্ঞ ডাক্তার যিনি আছেন সেখানে যাবেন। কিন্তু বাংলাদেশে পদ্ধতি থাকলে আসলে সুবিধা হয় আসলে যে কোন ডাক্তারের কাছে যাবেন। আমরা এই বিষয়ে নিয়ে আলাপ করবো স্যার। প্রাথমিক অভিজ্ঞতা শুনলাম, সে বিষয় নিয়ে ডক্টর আব্দুস সবুরের কাছ থেকে একটু জানতে চাই। এই যে ডাক্তারদের একটু দেরি করে আসা, যে কারণে ভোর থেকে রোগীরা আসলে অপেক্ষা করছেন কখন ডাক্তার আসবেন, দেরি করে আসার কারণে সময় মতো তারা চিকিৎসা সেবা নিতে পারছেন না, কখনো কখনো রোগীর চাপের কারণে ডাক্তাররা সময় দিতে পারছেন না, আবার রোগীরাও কতটুকু স্যাটিসফাইড হন যখন একজন ডাক্তারের জন্য ভোর 6টা থেকে কেউ লাইনে দাঁড়িয়ে আছেন, ডাক্তার আসলেন, উনি হয়তো সময় দিলেন 1 মিনিট 2 মিনিট, মানে এই যে সার্বিক পরিস্থিতি। আবার সার্জেটি যুক্ত করলেন যে ইন্টারনাল আসলে দায়িত্ব পালন করার পর তাকে আউটডোরে আসলে আসতে হচ্ছে। সব মিলিয়ে আসলে ডাক্তারদের দায় এখানে কতটুকু? এখানে ডাক্তারদের দায় আছে, কিন্তু তার চাইতে দায় বেশি কর্তৃপক্ষের। সাদ যে রিপোর্টটি আজকে করেছেন, ওখানে উনি দেখিয়েছেন যে যিনি দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ছিলেন মেডিসিন আউটডোরে, উনি 10:45 এসছেন। স্যার যখন পরিচালকের সাথে কথা বলতে গেছেন, পরিচালক কিন্তু ব্যাপারটাতে যথেষ্ট বিব্রত হয়েছেন, কিন্তু স্বীকার করেননি। উনি বললেন যে কেউ আমাকে অভিযোগ করেনি। তো ফলে পরিচালক 8টার সময় ডাক্তার বসার কথা আউটডোরে, পরিচালক বা তার
দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি তো একটু দেখবে কে কখন আসলো, সেটার কোনো বালাই আছে বলে মনে হয় না। এটা দেখলো শুরুর গল্প। স্যার যেটা দেখান নেই সেটা হচ্ছে শেষের গল্প। আউটডোরটা বন্ধ হয়ে যায় কখন, যদিও আমরা জানি 8টা 2:30 হচ্ছে সময়, কিন্তু 8টা 2:30 হয় না, যেটাকে আমরা মোটামুটি 10টা 10:30 থেকে 1টার ভিতরে দাঁড় করিয়ে ফেলছি। ফলে যে রুগীটা 8টা থেকে 2:30 পর্যন্ত যদি ডাক্তার সাহেবরা দেখতেন, তাহলে যে সময়টা ওনারা পেতেন, রুগীর প্রতি যে সময় দেওয়ার প্রসঙ্গটা আপনি আসলেন, সেটা তো হচ্ছে না। পুরোটাই তো স্কুইজ করে নিয়ে তখন খুব তাড়াহুড়া করে দেখতে হচ্ছে, এছাড়া উপায় নাই, কারণ আমাকে সব রোগই তো কভার করতে হবে। রাইট। এবং যে ক্ষেত্রে সমস্যা হচ্ছে ওই যে রুগীরা মোটেই সন্তুষ্ট না, কথা বলা শেষ করার আগেই তো লেখা। এবং আমাদের বিভিন্ন গবেষণাতে তো এটা এসছে যে 1 মিনিটের কম সময় ডাক্তাররা দেন, ঠিক আছে। এবং এই যে 1 মিনিটের কম সময় ডাক্তাররা দেন, সেটার পেছনে কারণ কিন্তু এইটাই। কিন্তু যদি একেবারে 8টা থেকে করা যেত, তাহলে একটু সময় পাওয়া যেত। এটা এক। রেফারেলের যে প্রসঙ্গটা উঠালেন আপনি, সেটা যদি থাকতো, তাহলে যত ভিড় আমরা সরওয়ার্দী বা ঢাকা মেডিকেল কলেজে দেখি, অত ভিড় হওয়ার কথা না, ওর অর্ধেকের কম ভিড় হওয়ার কথা, সেটি নেই। আর তার সাথে হচ্ছে যে জনসংখ্যা বাড়ছে, রুগী বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কি পদ বেড়েছে হাসপাতালে? আমরা হাসপাতালে পদ বাড়াই না। নতুন নতুন হাসপাতাল করে ফিতে কাটতে আমাদের নেতৃবৃন্দ যত উৎসাহী, পদ সৃষ্টি করতে অত উৎসাহী না। এই যে মেট্রো রেল হলো, মেট্রো রেল দেখাশোনার জন্য একজন ডিআইজির অধীনে কিন্তু পুলিশের একটা ফোর্স দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনার এই যে নতুন মেডিকেল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, তার জন্য ডাক্তারের পদ সৃষ্টি হচ্ছে। জি, এ প্রসঙ্গে আসবো আমরা। কামরুল হাসান স্যারের কাছে আসতে চাই। স্যার, যেটা শুনছিলাম যে জনবল সংকটের একটা ব্যাপার রয়েছে, যে ডাক্তার নিয়োগের ব্যাপার রয়েছে। শুধু কি আউটডোরে কি আমরা চিকিৎসক বাড়ালেই হবে, নাকি চিকিৎসকের সঙ্গে আসলে আউটডোরে যখন চিকিৎসক সেবা দিচ্ছেন, তার সঙ্গে তো আনুষঙ্গিক আরও লোকবল প্রয়োজন, যারা সিরিয়ালটা দেখবেন, তার সহকারী প্রয়োজন, সেটাও তো যুক্ত করা প্রয়োজন। আর রেফারেল সিস্টেম চালু করার ব্যাপারে শুনবো, মানে এই উদ্যোগটি আন্তর্জাতিক বিশ্বে রয়েছে, উন্নত বিশ্বে রয়েছে, আমাদের এখানে চালু করতে প্রক্রিয়াটিতে বাধা কোথায়? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আছেন দুজন আমার প্রিয় মানুষ, এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনায় যাচ্ছি। প্রথম কথা হলো যে কিছু ইনফরমেশন আমাদের থাকতে হবে। প্রথম বিষয়টা যেটা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা চিন্তা করতে হবে। 2 নম্বর হলো যে বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় কতজন ডাক্তার কাজ করে, এটা কিন্তু খুব কম লোক জানে। 17 কোটি মানুষের দেশে সেখানে মাত্র 35,000 ডাক্তার সরকারি চাকরিতে আছে, এরকম 35,000। তাহলে এখন সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে বিগত 10-15 বছর ধরে বা আরও আগে থেকে, মানুষ সচেতন হয়েছে। তারা অল্প কিছু, আমরা ডাক্তাররা কিছু হলে যেরকম নিজের চিকিৎসার জন্য খুব একটা সিরিয়াস হয় না, কিন্তু মানসিক কিছু একটা কাশি হলো, তারা কিন্তু ডাক্তার কিংবা হাসপাতালে যায়। এটি একটি তথ্য। আর 35,000 মাত্র ডাক্তার, এবং 35,000-এর মধ্যে বেশিরভাগ কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। মেডিকেল কলেজ হাসপাতাল বোধহয় আছে 50-এর মতো এখন, সেখানে বেশিরভাগ বা যেগুলি আছে ইনস্টিটিউশনগুলো, যেমন চক্ষু হাসপাতাল, হৃদরোগ, এই সমস্ত জায়গায় কিন্তু বড় ডাক্তাররা যাচ্ছে। তো এখানে প্রথমে যে সংকটে ম্যান পাওয়ারের সমস্যা আছে, দ্বিতীয়ত কালচারের একটা প্রবলেম আছে। যেমন আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বে 3 বছর দায়িত্বে ছিলাম, আমি যেটা করেছি যে ব্যবস্থাপনাটা আমাদের দেশে খুবই দুর্বল। তখন মাহমুদ, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কতটুক ডাক্তার দেখলে, আউটডোরে কতটুক ডাক্তার দেখলে আপনি সন্তুষ্ট বলেন, এটা বলেন আপনারা। কেন আমরা তো শুধু বায়োবিক আলোচনা, আমরা তো প্র্যাকটিক্যাল। আমি ইউনিয়ন থেকে শুরু করি। স্যার, এটা কি কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিউর রয়েছে? আপনার টাইমিং কি রয়েছে? আছে, কিন্তু একজন পেশেন্টকে আপনার এক্সপেকটেশন কতটুকু? একজন মানে আমার পূর্ণাঙ্গ সমস্যা, এই জিনিসগুলো যদি আমরা সময়, ম্যান পাওয়ার এবং হচ্ছে গিয়ে রুগীর সংখ্যা, 2-3টে মিলিয়ে কিন্তু আলোচনাটা করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। কারণ আমরা কাজগুলো করেছি, চেষ্টা করেছি। কারণ হচ্ছে যে এই জায়গায় প্রতিবন্ধকতা কিছুটা সবুর ভাই বলেছেন, সেই জায়গায় ধরেন যে মিনিমাম 10 মিনিট আপনি আশা করবেন, মিনিমাম 10 মিনিট আশা করবেন আপনি। তো সেই জায়গায় আমরা আইডিয়াল 20 মিনিটস একটা রুগী দেখলে, তাহলে সে ডাক্তারও প্রাণ খুলে কথা বলতে পারে। আর ডাক্তার কিন্তু অনেক কাজ, একটা রুগী দেখতে গিয়ে সব কিছু জানতে হয় তার,
তার পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি লাইফ, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, ইকোনমিক, মানে ডাক্তার সবকিছু জানে বাংলাদেশের। শুধু ডাক্তারাই বাংলাদেশ সব অর্থনীতি অবস্থা, তার স্যানিটেশন, তার এনভায়রনমেন্ট, এভরিথিং। সেই জন্য মানে 20 মিনিটস হলে মোটামুটি একটু। তো আপনাদের এক্সপেকটেশন সাধারণ মানুষের, যেটাকে আমি অনার করি, অবশ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মিলে, আমাদের জনবল মিলে আমরা চাই সবসময় যে ম্যাক্সিমাম সুবিধার যেন রোগীরা পায়। আমি প্রায় 40 বছর ধরে গণমুখী স্বাস্থ্যবিধ আন্দোলনেও আছি, বিএমএ নেতৃত্বে। সেখানে আমাদের একটা রাজনৈতিক কমিটমেন্ট, এইটা জাতীয় রাজনৈতিক যে আমরা চিকিৎসকরা দেশে একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা হোক, সেটা আমরা যেন আন্দোলন করেছি, জানেন তো আপনারা সেটা কিছুতেও। তো এখন কথা হলো যে আপনার, আমি সব জায়গাতে কাজ করি সেটা বলেছি, ইউনিয়ন লেভেলে আপনি যদি যান বা আজকে পুরা উপজেলাতেও যান, যে কোনো জায়গায় যাবেন আজকে সরকারি হাসপাতালগুলো, উপচে পড়া রুগীর ভিড়। সেখানে যেমন ইউনিয়ন লেভেলে তো একজন ডাক্তার থাকে, উপজেলা লেভেলেতে 2 জন আউটডোরে বসে সাধারণত, ইভেন জেলা হাসপাতালেও 2 জনের পর বেশি পোস্ট ক্রিয়েট হয়েছে আমার জানা নেই, 2 জনই আছে, আমি সম্প্রতি যেটা খবরটা নিয়েছি। ওখানে যেমন আমি যখন 2008-এর দায়িত্ব শেষ করলাম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আউটডোরে 10,000 রুগী আসতো। কারণ আমি মনিটরিংটা সবচেয়ে বেশি, যেটা দরকার। আমাদের দুর্বলতার জায়গা হলো যে দেশটা অর্থনৈতিক অবস্থা, মানুষের মানসিকতা মিলে সব মিলে আমি তো মানে রেডিক্যাল চেঞ্জ করতে পারবো না। সেটা আমার দুর্বলতার জায়গা। এখন একটি প্রশ্ন এসেই যায়, ম্যানেজমেন্টের জায়গাটা আমাদের, সেটি একটু করতে চাই আপনাকে। সেটি হচ্ছে স্যার যেটি বলছিলেন, ডাক্তার সবুজ যেটি বলছিলেন, যে যদি সময় মতো ডাক্তাররা আসতেন তাহলে হয়তো খানিকটা হলেও বেশি সময় দিতে পারতেন। সেটা বিষয় আছে। যখন কোনো ডাক্তার সময় মতো আসেন না, তখন হাসপাতালের পরিচালক বা কর্তৃপক্ষ আদৌ কোনো ব্যবস্থা নেন কিনা, যদি অভিযোগ পান কি ব্যবস্থা নেন? কিন্তু সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এখানে ব্যাখ্যা দুটো আছে। দেরি করে আসাটা তো আমি ব্যক্তিগত প্রশ্ন কিনি, আমি তো 8টার সময় গিয়ে আউটডোর দাঁড়ায় থাকতাম, এটা দিস ওয়াজ মাই সিস্টেম। সবাই জানে যে আমি সবসময় রাউন্ডে থাকতাম। এই আমাদের দুর্বলতা এই জায়গাটাই বলছি, আমার দুর্বলতা একটা আছে আমাদের, যেটা আমরা আধুনিকায়ন করতে পারি। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণ, তদারকিটা করা। হ্যাঁ, এটা হাসপাতালে করতেই হবে, ইট ইজ মাস্ট। আমি এটার জন্য কিন্তু উন্নত বিশ্বে তারা ঠিকমতো সার্ভিসটা হয়, যে ঠিকমতো আসা। তবে সকালের ব্যাখ্যাটা কিন্তু একতরফা হলে হবে না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সকালে একটা ক্লিনিক্যাল মিটিং থাকে, বা অনেক মেডিকেল অনেক ইনস্টিটিউশন আছে বা মেডিকেল কলেজ আছে, যেখানে প্রত্যেক ডিপার্টমেন্টে আগের দিন রিপোর্টটা পেশ করতে হয়। কারণ নাইট ডিউটিতে যারা করলো তারা কি পেলো বা কোথায় সমস্যা গেলো, এটা কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে হয়, নানান ফর্মে হয়। এ কারণে কিন্তু বাস্তবিক তারা ওখানে থাকতে হয়। যেমন ডাক্তার রাত্রে ডিউটি করলো, ও কিন্তু ওখানে রিপোর্ট করতে হবে। সে কারণে যে গাফিলতি সব জায়গায় আছে তা কিন্তু নয়, সে বাস্তব সমস্যাগুলো আছে। সে কারণে এই জায়গাটা আমাদের ম্যান পাওয়ারের সমস্যাটা 1 নম্বর আসবে। কারণ হচ্ছে যে আপনি একজন ডাক্তারের পক্ষে 4-5 ঘন্টা 100 রুগী তাকে খুবই কঠিন, তাহলে কত মিনিট পরে তার হয় না, কিন্তু তাকে দেখতে হয়। কিন্তু হ্যাঁ, 12টার সময় টিকিটটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যে টিকিট থাকে সেটা মধ্যে 2টা পর্যন্ত তাকে দেখতে হয়। কিন্তু ব্লেমগুলো শুধু দিলে হবে না, ব্যাখ্যাগুলো জানতে হবে। এই গ্যাপগুলো আছে আমাদের সাথে, সাধারণ মানুষের সাথে। তা আমি যখন ছিলাম, এটা আমার কথাটা বেশি হয়ে যায়, আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের সাথে আমি কথা বলতাম। কারণ যেহেতু আমি মনে করেছিলাম যে বঙ্গবন্ধু মেডিকেল ভাইস চ্যান্সেলর হওয়া এটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ওইভাবেই করছিলাম, প্র্যাকটিস। আমি লাইনে দাঁড়িয়ে তাদের বলতো, এই যে এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? একটু অসুবিধা, কিন্তু কেন আসছেন তাহলে লাইনে অনেকক্ষণ ধরে? আমি প্রত্যেক লাইনে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতাম। এটা একটা বিষয়। সে কারণে তারা বলতো যে না, অসুবিধা নাই, কারণ এখানে ভালো চিকিৎসা পাই। একটু আমরা ডাক্তার সবুরের কাছে আসি, অভিজ্ঞতাটি শুনলাম আপনার। ডাক্তার সবুর, মানে রেফারেল নিয়ে কথা হচ্ছিল, সেটা একটু শুনবো। আর আপনার অভিজ্ঞতা কি বলে, মানে যদি কোনো ডাক্তার হাসপাতালে দেরি করে আসেন, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকে, বা ব্যবস্থা নিলেও সেটি সমাধান হয় কিনা? প্রফেসর কামরুল যেটা বললেন, একটা হচ্ছে যে আউটডোরে যে ডাক্তার 8টায় আসলেন না, এই আশাটা কি অথরাইজড, এই না আসাটা কি অথরাইজড না আনঅথরাইজড? যদি তাকে অন্য কোনো কাজে লাগানো হয়, যদি ক্লিনিক্যাল মিটিং অ্যাটেন্ড করতে হয় বা অন্য কোনো কাজ, তাহলে এটা অথরাইজড, ঠিক আছে, তার আসতে দেরি হতেই পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আউটডোরের জন্য কিন্তু আমাদের মোটামুটি ডেডিকেটেড মেডিকেল অফিসার রয়েছে। এমন যে ইনডোর আর আউটডোরে এক ডাক্তারই দেখে, তা না। ইনডোরে ডাক্তার আলাদা, আউটডোরে ডাক্তার আলাদা, ঠিক আছে। তারপরে আউটডোরে ডাক্তার হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারে, সেক্ষেত্রে ওই যে ব্যবস্থাপনার ব্যাপার,
তাহলে আরেকজনকে দিয়ে এটা কভার করতে হবে, সেই জিনিসগুলা। এবং মানে কর্তৃপক্ষ এটা নিয়ে যে খুব, এটা মোটামুটি ধরেই নেওয়া হয়েছে যে ডাক্তাররা 10টার আগে আসবে না, এটাকে এক ধরনের বৈধতাই দিয়ে ফেলা হয়েছে, ঠিক আছে। আর এটা তো এক, কিন্তু কথা হচ্ছে যে মানে হাসপাতাল কর্তৃপক্ষ মোটামুটি অবগত বিষয়টিতে যে 8টার ডাক্তার 10টাতেই আসবেন, রোগীরাও সেভাবে মানসিক প্রস্তুতি রাখেন না। ব্যাপারটা এরকম না, একেবারে এরকম সিস্টেম হয় না, সব জায়গাতে এরকম না। আপনি যে কোনো জায়গাতে এই যে বাজেট তো গেছে ঢাকার হাসপাতালগুলোতে, আপনি উপজেলার হাসপাতালে যান, জেলা শহরের হাসপাতালে যান, শার্প অ্যাট 8 আউটডোরে আপনি খুব কম ডাক্তারই পাবেন। আর এটা মনিটর করা যে খুব বেশি ডিফিকাল্ট তা তো না, আজকাল সিসিটিভি ক্যামেরা হচ্ছে। বহু আগে আমার মনে আছে প্রফেসর ইব্রাহিমের যে অভ্যাস ছিল, ইব্রাহিম স্যার কিছুই করতেন না, উনি 8টার সময় যে 8টার একটু আগে দাঁড়িয়ে থাকতেন। স্যার একটি প্রশ্ন আসলে করতেই চাই দুজনের কাছে, সবুজ স্যারের কাছে উত্তর নিয়ে তারপর কামরুল স্যারের কাছে আসবো। সেটি হচ্ছে একজন পেশেন্ট যখন হাসপাতালে যান, আমরা আউটডোর বিভাগকে আমরা মানে ওপেনিং বলতে পারি বা সূচনা বলতে পারি, একটি হাসপাতালের চিকিৎসা সেবার মান কেমন সেটা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয় আউটডোর বিভাগ। একজন রোগী যখন ভোরে আসলেন, লাইনে দাঁড়ালেন, তিনি টিকিট কাটলেন, ডাক্তার দেরি করে আসলেন, তিনি ঠিক মতো মন মতো কথা বলতে পারলেন না, তখন হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে আসলে রোগীর বা তার স্বজনদের ধারণাটা কেমন অবস্থায় দাঁড়ায়? যখন আমি শুরুতেই দেখলাম যে আউটডোরের সেবাটাই আমি পূর্ণাঙ্গভাবে পাচ্ছি না বা সময় মতো পাচ্ছি না, তখন তাদের অবস্থাটা এই হাসপাতালে যে সময় মতো চিকিৎসাটা না পাওয়া, এটাকে আপনাকে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে ধরতে হবে। যে রুগীটা সরোয়ার দিতে যে সকালে দাঁড়িয়েছে, ওই রুগীর কি সরোয়ার দিতে যাওয়ার দরকার ছিল না? পাশে যে বারাসার কাছে যে ডিসপেন্সারিটা আছে সরকারি, আমাদের ঢাকা শহরে যদিও কম ডিসপেন্সারি, কিন্তু 16-17টা আছে না, সেখানে গেলে হতো। আমাদের সমস্যা হচ্ছে কি যে আমরা সর্দি কাশি হলেই বড় প্রফেসর দেখা। স্যার এই জন্যই মানে রেফারেলটা নিয়ে শুনবো, সেটা চালু করা মানে চালুর ব্যাপারে শুনবো। স্যার একটি বিরতির সময় হয়ে গিয়েছে, যে আমাদের একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বিস্তারিত আলাপের সুযোগ হবে আমাদের। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশের সেবার অসুখ প্রসঙ্গে আলাপ করছি। কামরুল হাসান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবার। রেফারেল চালুর ব্যাপারে আসলে ধীর গতি কেন? একদম স্পেসিফিক এই প্রসঙ্গে। ধীর গতি তো রেফারেল চালুর সিস্টেম কোনো উদ্যোগী চোখে পড়ছে না। এটা নিয়ে কিন্তু আমরা বহুদিন, প্রায় 3 দশকের বেশি আলোচনা আমরা চিকিৎসকরা করছি, কিন্তু এটা তো ম্যানেজমেন্টের দায়িত্ব উদ্যোগ নেওয়া, বাস্তবায়ন করা। আমরা দুইভাবে রেফারেলের চিন্তা প্রস্তাব আছে, কিন্তু এটা আলোচনা হচ্ছে, কিন্তু কার্যকর হচ্ছে না। তো প্রথম এই রেফারেলটা হলো যে উপজেলা থেকে যে জেলা লেভেলে আসবে তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের রেফারেন্স লাগবে, এবং জেলা থেকে যে টারশিয়ারি হাসপাতালে আসবে, মহানগর হাসপাতালে, ওখান থেকে রেফার করলে আসবে। এটা এক ধরনের রেফারেল সিস্টেম। আরেকটা হলো যে কোনো রুগী প্রথমে যদি এমবি মেডিকেল গ্র্যাজুয়েটকে দেখায়, তাহলে মেডিকেল গ্র্যাজুয়েটের রেফারেন্স ছাড়া কোনো স্পেশালিস্ট দেখবে না। এই পদ্ধতি যদি চালু করা যায়, তাহলে দেশের কিন্তু আপনার মানে মোর দেন 50% প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এইটার দুটো সমস্যা। একটি হলো যে আপনি কন্ট্রোল কেমনি করবেন? একটা লোক সে উপজেলায় থাকে, সে জেলা লেভেলে চলে আসলো, ওকে আপনি কীভাবে ঠেকাবেন? হয়তো টিকিট রেফারেল কাগজটাই সে রাখলো না, এটা একটা বড় সমস্যা হচ্ছে মেনটেন করা। আর এখন যেটা হচ্ছে যে মানুষের যে বলেছিলাম এই সচেতনতা বেড়েছে, বেশিরভাগ মানুষ চায় তার সেরা চিকিৎসাটা পেতে, এবং চিকিৎসার বিষয়ে যেমন আমাদের তো প্রচুর রেমিটেন্স আসে, আমাদের প্রচুর, প্রায় 1 কোটি মানুষ বা আরও বেশি মানুষ বিদেশে থাকে। তারা পিতামাতার চিকিৎসার জন্য একটা আলাদা বাজেট দেয়, বলে দেয় তোমরা অমুক জায়গায় যাবা, ওরকমভাবে চিকিৎসা নিবা। এটা হচ্ছে আপনার হিসেবে। সেই কারণে আমি মনে করি যে রেফারেল সিস্টেম জরুরি হয়ে গেছে, আসলে জরুরি হয়ে গেছে। আমরা একটু বাজিদ স্যারের অভিজ্ঞতা শুনি। স্যার, আপনি যখন কাজ করতে গেছেন, প্রতিবেদনের কাজে যখন গিয়েছেন হাসপাতালগুলোতে, তখন যারা এরকম লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ডাক্তারের জন্য অপেক্ষা করছেন, তারা কি সচেতন বা তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন বা শুনেছেন? তারা কি রেফারেল সিস্টেম কি জানতে চান, বা এরকম কোনো পদ্ধতি থাকলে তাদের জন্য সুবিধা হতো, সেই সচেতনতা বোধ তাদের মধ্যে রয়েছে কিনা? এটি একটি বড় বিষয় যে রোগীরা যারা আসছেন, তারা দেখা গেছে যে কেউ এমার্জেন্সি পেশেন্ট, জরুরি বিভাগে তার দেখানোর কথা, কিন্তু তিনি এমার্জেন্সি লাইনে না দাঁড়িয়ে তিনি বহির্বিভাগের টিকিট কেটে বহির্বিভাগের লাইনে বুঝতে পারেননি, হয়তো বিষয়টি তিনি বুঝতে পারছেন না। তার মানে এখানে সচেতনতার একটি অভাব রয়েছে। কেননা বাংলাদেশে এটি নিয়ে আলাদা কোনো নিয়মই নেই যে একজন রোগী যখন অসুস্থ হয়ে যাবেন, তিনি আসলে কোন পর্যায়ে কতটুকু অসুস্থ হলে
কোন ডাক্তারকে দেখাবেন, কোন হাসপাতালে যাবেন বা কোন বিশেষজ্ঞের কাছে যাবেন, এমন কোনো সিস্টেম আসলে বাংলাদেশে ওভাবে লিখিতভাবে নেই, যে কারণে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে একজন রোগী যখন আসলেন টিকিট কাটতে, তো তিনি এসে বললেন যে আমার হাঁটুতে ব্যথা, কিন্তু যারা টিকিট লিখছেন তারা লিখে দিল হার্টে ব্যথা। তো তিনি গিয়ে চলে গেলেন হচ্ছে বহির্বিভাগে, সিরিয়ালে দাঁড়ালেন ডাক্তারের রুমের সামনে, হার্টের যিনি ডাক্তার তার সামনে তার রুমের সামনে গেলেন, দীর্ঘ সিরিয়ালে দাঁড়ালেন। এরপরে তিনি যখন রুমে ঢুকলেন, ডাক্তার চেক করে দেখে বললেন যে না, আপনার তো হার্টে কোনো সমস্যা নেই, আপনার তো হাঁটুতে সমস্যা। তখন তাকে আবার পাঠানো হলো হাঁটুতে সমস্যা যেখানে দেখবে সেখানে কিন্তু তাকে পাঠানো হচ্ছে। এর মাঝে এই যে রোগীর যে একটা দীর্ঘ সময় কিন্তু চলে গেল, আবার অন্যদিকে ডাক্তারেরও সময় গেল, তারও মেধার যে জায়গাটা সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। দীর্ঘ সময় দাঁড়িয়ে ওই সময় তিনি যেই রোগী দেখার কথা সেই রোগী না দেখে ভুল রোগীকে দেখতে হয়েছে। সাদের এই এক্সাম্পলটা খুব আনকমন, এরকম কিন্তু খুব একটা হয় না, যদি অফিস সহকারীরা আসলে কোনো কারণে খুব মানে এটা এক্সাম্পল হিসেবে এমনটা ঘটে থাকে, লিখতে ভুল করার কারণে এটা এক্সাম্পল হিসেবে কিন্তু আসবে না, অর্থাৎ এটা রেয়ার, এরকম হয় না সাধারণত। এই জায়গায় ডাক্তাররা যেমনটি বলছেন যে যারা টিকিট কাটেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাতে করে তারা যখন এটি সমস্যা শুনছেন তখন ঠিকভাবে শুনছেন। শোনার জায়গাটাতে আপনার কাছ থেকে শুনবো যে দুটো বিষয়, সেটা হচ্ছে যারা টিকিট লিখছেন আসলে কি সমস্যা, সেটা একটি বিষয়। আর এই যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি, এটার সাথে কিন্তু রেফারেলের সম্পর্কটা রয়েছে। যদি আগে একজন গ্র্যাজুয়েট ফিজিশিয়ান দেখে দিতেন, দেখে যদি সুনির্দিষ্টভাবে বলতেন যে অমুক হাসপাতালে অমুক ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু এই কনফিউশনের ব্যাপারটা থাকতো না। কিন্তু যেহেতু রুগী সরাসরি এসে আউটডোরে টিকিট কেটে দাঁড়িয়ে গেছে, কি সমস্যা যখন জিজ্ঞেস করেছে তখন ঝটপট লিখে টিকিট দিয়ে দিয়েছে। তো ওই কারণে মূল সমস্যাটা যেটা আমরা রেফারেলটা চালু করতে পারি না, তার কারণ হচ্ছে একটা, রেফারেল চালু করতে গেলে সব রুগী বা সব মানুষের জন্য একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার অ্যাসাইন করে দিতে হবে, যে আপনি প্রাথমিকভাবে অমুকের ওই জায়গাটাতে যাবেন, ওই জায়গাটাতে যাওয়ার পর যদি তারা চিকিৎসা দিয়ে দিতে পারে তো ভালো কথা, তারা যদি চিকিৎসা দিতে না পারে তাহলে তারা পাঠিয়ে দিবে আরেক জায়গাতে, তারপরে যাবে আরেক জায়গাতে, এইভাবেই সারা বিশ্বে রেফারেল হবে। এখন আমাদের এখানে সমস্যাটা যে একটা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাটা দেখেন, ওই যে কথাটা প্রফেসর কামরুল বললেন, যে উপজেলা থেকে রেফার্ড না হয়ে সে জেলা হাসপাতালে চলে এসছে। এখন সদরে তো আমাদের কোনো উপজেলা হেলথ কমপ্লেক্স তৈরি করা হয়নি, সদর উপজেলার হাসপাতালই তো হচ্ছে জেলা হাসপাতাল, সুতরাং সদরের রুগী তো জেলা হাসপাতালে যাবে, তার জন্য তো ওটাই উপজেলা হেলথ কমপ্লেক্স। এটা গেল এক। আর শহরের যে গল্প হচ্ছে সেটা হচ্ছে যে শহরের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থাপনাটা রয়েছে এটা পুরোটাই গ্রামীণ নির্ভর। কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন আছে, উপজেলা আছে, সব আছে, শহরে কিন্তু কিছু নেই, ঠিক আছে, এবং শহরে তৈরিও করা হচ্ছে না এখন পর্যন্ত। ফলে যে চাংখারপুলের যে মানুষটা ঢাকা মেডিকেলে না যেয়ে সে কোথায় যাবে এটা তো তাকে জানতে হবে। তারপরে আপনি সেই জন্য ঢাকা মেডিকেল কলেজে আসার সময় একটা রেফারেল স্লিপ নিয়ে আসে, সেই বাধ্যবাধকতা আপনি দিতে পারবেন। ফলে ওই জিনিসটা যতক্ষণ আমরা দাঁড় করাতে না পারছি ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতি কার্যকর হবে না। স্যার, একটু কামরুল স্যারের কাছে জানতে চাই, সেটা হচ্ছে ধরে নিলাম যে সরকারিতে কেউ চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট হলেন না, বেসরকারিতে গেলেন, সেখানেও কি আসলে সন্তোষজনক চিকিৎসা সেবা পাওয়ার অবস্থা আছে? আসলে চিকিৎসা নিয়ে সারা দুনিয়ার মানুষ কিন্তু সন্তুষ্ট না, শুধু যে উন্নয়নশীল দেশে তা কিন্তু না। মানুষের চাইতে আপনি দেখবেন, আমরা চিকিৎসকের এক সময় খুব বিশেষ সাথে মানে খুব আন্দোলন করতাম, কর্মবিরতিতে যেতাম। আপনি এখনও দেখবেন ইংল্যান্ডে প্রায়ই আপনার দেখবেন যে চিকিৎসাটা কর্মবিরতিতে যাচ্ছে। তারপরে ভারতে তো প্রায়ই হয়, ভারতে তো অল ইন্ডিয়া, যেটা আমাদের সাউথ এশিয়ার আইডিয়াল অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, সেখানেও 55 দিন ছিল আপনার ইমার্জেন্সি বন্ধ ছিল, ইমার্জেন্সি সহ। তো এখন কথা হলো যে সন্তুষ্টির বিষয়টা আলাদা, কিন্তু আমরা যেটা মেইনলি যেহেতু আমরা গণমুখী স্বাস্থ্যের জন্য আন্দোলন করি, বা আমরা সারা জীবনে এটা চাইবো যে মানুষের যেন ভোগান্তি কম নিয়ে আমরা সর্বোচ্চ সেবাটা তার দিতে পারি, সেই কারণে এখন কিছু জিনিস খুব ক্লিয়ার আছে। যেমন আমার অভিজ্ঞতা, যেহেতু সব জায়গাতে আমি কাজ করেছি, ম্যানেজমেন্টটা আমাদের স্ট্রং করতে হবে। যে কথাটা আপনি বারবার সত্যি যদি কেউ 1 ঘন্টা পরে আসে তার পানিশমেন্ট হতে হবে, এখানে কোনো ছাড় দেওয়ার কিছু নেই। হ্যাঁ, যেটা আমি চেষ্টা করেছি, দেরি করে আসলে ওখানে কোনো আমি সারাদিন রাত বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 12 ঘন্টা থাকতাম আমি, মানে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ
আমার সুযোগ যে কিছু বড় কিছু করার। সে কারণে এখানে ম্যানেজমেন্টটা যদি আমরা সেইভাবে স্ট্রং মনিটরিং না করি, যেটা আপনি বলেছেন যে সিসিটিভি দেওয়া আছে, এটা করতেই হবে। এখন আমি বেতন নিব, আমি দায়িত্ব পালন করব না, গাফিলতি করে, গাফিলতি মেডিকেল সায়েন্সে অ্যালাউ করা কোনো সুযোগ নেই। সেটা অনেকভাবে হতে পারে, সিসিটিভি দিয়ে হতে পারে, ফিঙ্গার পাম্পস দিয়ে হতে পারে, কার্ড পাম্পস দিয়ে হতে পারে। মুশকিল হলো কি, যেমন আমি একটা জিনিস বঙ্গবন্ধুতে চালু করেছিলাম, আমি জানি না এখন আছে, রিসিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ধরেন যে আমাদের দেশের কিছু অসুবিধা আছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, বিশ্বে কিন্তু দুটো জিনিস এখন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, একটা হলো চিকিৎসা, একটা হলো শিক্ষা, সাধারণ শিক্ষা। দেখবেন যে আমার ঢাকা শহরে কত এজেন্ট আছে ডাক্তারিতে, এমনিতে রুগীরা তো আর এমনি করে যায় না, তাদের পেছনে লোক লেগে আছে। এবং আমি আপনাকে এটা কনফিডেন্সলি বলতে পারি যে আমাদের দেশের যে বাইরের রুগীরা যায়, তাদের চিকিৎসা আমাদের দেশের মেডিকেল গ্র্যাজুয়েটি যথেষ্ট। হ্যাঁ, এরা দুটো কথা তারা বলে, এটা আমাদের অভিজ্ঞতাও আছে, যে ওখানে কম খরচে হবে, ভালো চিকিৎসা হবে। এই চিকিৎসা বাংলাদেশে নাই। বাংলাদেশের চিকিৎসা কিন্তু অনেক বেড়েছে। আজকে ধরেন যে চিকিৎসার এত সম্প্রসারণ হয়েছে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সমালোচনা আছে, আমরা অ্যাকসেপ্ট করি, সেগুলো কাটিয়ে আমরা এগোতে চাই। তখন দুটো বিষয় দেখেন, আপনি উপজেলা লেভেলে বিশেষজ্ঞ চিকিৎসা পাচ্ছেন, উপজেলা লেভেলে সরকারিভাবে কিছু পাচ্ছেন, আর প্রত্যেকটা উপজেলাতে আরও ভেতরেও পাবেন যে প্রতি শুক্রবারে ডাক্তার ওখানে প্র্যাকটিস করতে যায়। এটা যে ডাক্তার পয়সা অর্জন করছে তা কিন্তু না, ওখানে কিন্তু রুগীর যারা প্র্যাকটিস করে তারা কিন্তু সাথে আপনি টাকাটা দেখবেন না, তারা কিন্তু রুগীর প্রতি একটা অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করে। স্যার, আপনি হয়তো জানেন যে স্বাস্থ্যমন্ত্রী আজকে কিন্তু দিনাজপুরে পরিদর্শনে গিয়েছেন, সেখানে বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। কালকেও তিনি পরিদর্শন করবেন রংপুর দিনাজপুরের স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে কি চিত্র দেখেছেন সে নিয়েও আমরা জানবো, আমাদের সহকর্মী যুক্ত হবেন সেখান থেকে। তিনি আজকে সারাদিনই স্বাস্থ্যমন্ত্রী সেই প্রোগ্রামগুলো কভার করেছেন, সে বিষয়ে শুনবো, জানবো আমরা। একটা বিরতির সময় হয়ে গেছে, আমি ছোট্ট একটা কথা বলি, অনিয়মের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জি স্যার, বিরতি নিয়ে তারপর স্যার বিস্তারিত শুনবো আরো। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশক। দর্শক, বিরতির পর ফিরে এলাম, এখন প্রকাশে আলাপ করছি সেবার অসুখ প্রসঙ্গে। স্যার, আমরা বিরতির আগে আলাপ করছিলাম যে উপজেলা পর্যায়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কি অবস্থা। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৈয়দপুর থেকে মোকাররম হোসেন, আশা করি তাকে যুক্ত করে নিতে পারবো, এখন বড় পর্দা দেখতে পাবো। মোকাররম, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজন এবং আলাপে। আমরা আলাপ করছিলাম যে আসলে স্বাস্থ্য সেবা প্রসঙ্গে আউটডোর নিয়ে কথা হচ্ছিল, হাসপাতালের বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো আজকে তো স্বাস্থ্যমন্ত্রী দিনাজপুরের খানসামা এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন, কালকেও করবেন। যখন স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ে যখন আজকে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শনে গেলেন, সেখানে কি কি ধরনের বিষয় সামনে উঠে এলো, মন্ত্রী সেগুলো নিয়ে কি বললেন, শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ এজি। খুব সকালে স্বাস্থ্যমন্ত্রীর জন্য প্রস্তুতি নিয়েই রেখেছিল আসলে হাসপাতালগুলো। শুধু হাসপাতাল নয়, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী এমনকি রোগীদেরকেও প্রস্তুত করা হয়েছে যে মন্ত্রী মহোদয় আসছেন সেজন্য। অন্য সময় আমরা দেখেছি যে হাসপাতালের যে সাধারণ ওয়ার্ড রয়েছে তার ভিতরে রোগী এবং রোগীর স্বজনদের প্রচণ্ড ভিড় থাকে, যেটি আজকে আমরা মন্ত্রী মহোদয় যখন আসেন খানসামার হাসপাতালটিতে, সেটি একটি 50 শয্যার হাসপাতাল, সেখানে কিন্তু ভিতরে আমরা খুবই ছিমছাম পরিপাটি পরিবেশ দেখেছি। কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে বিপরীত চিত্রটি কখন ধরা পড়ে। মন্ত্রী মহোদয় বের হয়ে গেলেন, তার আধা ঘন্টার মধ্যেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। অর্থাৎ মন্ত্রী মহোদয়ের জন্য যে প্রস্তুতি সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুরের পরে পুরোপুরি স্বাভাবিক। আরেকটি বিষয় চোখে পড়েছে যে স্বাস্থ্য কমপ্লেক্সটির সামনে যে ডায়াগনস্টিক সেন্টার এবং আশেপাশে ক্লিনিকগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ছিল দুপুর পর্যন্ত। অর্থাৎ একই সাথে হাসপাতালটি প্রস্তুতি নিয়ে রেখেছে, একই সঙ্গে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট আর যে অনিয়মগুলো আছে সেগুলো যেন নজরে না আসে সে ব্যাপারেও কিন্তু কে বা কাহারা আসলে প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং হাসপাতালের ভিতরের কথা যদি বলি, সেই হাসপাতালটিতে 155 জনের পদ সৃষ্টি করা আছে, অর্থাৎ সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারী মিলে সেখানে 46 জনের শূন্য পদ রয়েছে এবং 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে এই মুহূর্তে 3 জন চিকিৎসক রয়েছেন, মেডিকেল অফিসার 8 জনের জায়গা রয়েছেন 4 জন। অর্থাৎ প্রত্যেক দিন বহির্বিভাগে অর্থাৎ জরুরি বিভাগে যে ধরনের রোগীকে সামাল দিতে হয় সেই সামাল দেওয়ার মতো পর্যাপ্ত জনবল নেই। অর্থাৎ চিকিৎসক যেই অবকাঠামোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ
ব্যক্তি চিকিৎসা সেবা দেবার ক্ষেত্রে তারাই আসলে অর্ধেক জনবল নিয়ে সেখানে সেবা দিচ্ছে। আরেকটি বিষয় চোখে পড়েছে যে গেল জুন মাসে একটি উপজেলার একেবারে তৃণমূলের একটা উপজেলার একটা হাসপাতাল, যেটি কিনা উপজেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে, সেখানে গত জুন মাসে প্রায় 6,000-এরও বেশি রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে এবং জরুরি বিভাগে প্রায় 32 রোগীকে সেবা দেওয়া হয়েছে। তার মানে জরুরি বিভাগ এবং বহির্বিভাগ মিলে প্রায় 9,500 রোগীকে মোকাবেলা করতে হয়েছে সেখানকার চিকিৎসকদের। সুতরাং চিকিৎসকদের কাছে রোগী পৌঁছা পর্যন্ত প্রথম ধাপে টিকিট করে চিকিৎসকের কাছে যাওয়া, রোগীর যে ভোগান্তি, রোগীর যে স্বজনদের যে প্রশ্ন, সেটি কিন্তু টিকিট নেওয়া থেকেই শুরু হয়। অর্থাৎ লম্বা লাইন, অসুস্থ মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের ভিতরে হট্টগোল লেগে আছে, সেই টিকিট নেওয়ার যে উচ্চবাচ্য, সেখান থেকে ডাক্তারের চেম্বারে যাওয়া, সবকিছু মিলে একটা হজবরল অবস্থা। কিন্তু আজকে সেই চিত্রটি দেখা যায়নি, তাই তো? যে রংপুর বিভাগে মানে আজকে সেই চিত্রটি দেখা যায়নি। আজকে কিন্তু দুপুরের পরে সেটা আবার পুরনো জায়গায় ফিরে গিয়েছে। মোকাররম, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা শুনবো। ডক্টর সবুর, শুনলেন যে যখন মন্ত্রী আসছেন তখন সবকিছু পরিষ্কার। এটা নতুন কিছু না, এটাই স্বাভাবিক। এবং যে কারণে আমি বলছিলাম যে খানসামা বা একটা উপজেলার অবস্থা জানার জন্য কি মন্ত্রী মহোদয় ঢাকা থেকে যাওয়া দরকার আছে কিনা? মন্ত্রী মহোদয় ইচ্ছা করলে কিন্তু খানসামার অবস্থা জানতে পারেন। ওই যে আপনার প্রতিবেদক যেটা বলছেন যে অর্ধেক লোক নেই, এর তথ্য তো আমরা ঢাকায় বসে জানি, ঠিক আছে? এবং এটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আর একটা সমস্যা। এই যে উপজেলাতে উপচে পড়া ভিড় কথা বললেন, তখন গিয়ে স্যার চাপ পড়ছে শহরের হাসপাতাল বা বিভাগীয় হাসপাতালগুলোতে। এইখানে আপনাকে বুঝতে হবে মূল ব্যাপারটা। ওই খানসামা উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে একটা এমবিবিএস ডাক্তারের পোস্টিং আছে অন্তত, প্রত্যেকটাতে না হলে অর্ধেকে। তাদেরকে যদি আপনি খোঁজ নেন তারা কোথায় কাজ করছে, তারা হয় উপজেলাতে কাজ করছে, না জেলা শহরে কাজ করছে, হয়তো ঢাকা শহরেও কেউ কাজ করছে, ডিপেন্ডিং আপন তার পাওয়ার স্ট্রাকচারের সাথে নেটওয়ার্কটা, ঠিক আছে? এখন ইউনিয়নে প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে একটা এমবিবিএস ডাক্তারের পোস্ট ক্রিয়েট করা আছে কিন্তু, এবং আমার জানা মতে না প্রত্যেকটাতে আছে। আমি একদম আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, প্রত্যেকটাতে আছে। 1372টা ইউনিয়ন সাব সেন্টার আছে, কিন্তু যেখানে ইউনিয়ন সাব সেন্টার নেই সেখানেও একটা মেডিকেল অফিসার এবং একটা স্যাকমোর পোস্ট ক্রিয়েট করা আছে। এবং ইনভেরিয়েবলি নতুন বিসিএসে যখন ছেলেমেয়েরা জয়েন করে তাদেরকে অফিসিয়ালি পোস্টিং দেখানো হয় ইউনিয়নে। ইউনিয়নে কিন্তু কোনো স্থাপনা নেই, তারা ইনভেরিয়েবলি উপজেলাতে থাকে, এটা সবাই জানে। কিন্তু শুভঙ্করের ফাঁকিটা, আপনি যদি ইউনিয়নে, তো এখন বাড়িঘর হয়েছে, ইউনিয়ন কাউন্সিলের একটা রুমও তো পাওয়া যেতে পারে। সপ্তাহে প্রত্যেক দিন না গেলে পরে সপ্তাহে 3 দিন ওই ডাক্তার সাহেব যদি ইউনিয়নে বসে, তাহলে ওই ইউনিয়নের রোগী উপজেলাতে আসবে না? আপনি ওখানে কন্টেন্ট করতে পারলেন। কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানকার ডাক্তার আপনি উপজেলাতে নিয়ে এসছেন, রোগী উপজেলাতে চলে এসছে। তারপরে দেখবেন উপজেলার যে ডাক্তার থাকার কথা ছিল তার কিছু হয়তো জেলা হাসপাতালে এসছে। মানে বাংলাদেশটা চলছে ক্ষমতার বলয়ের সাথে, যার যেখানে ক্ষমতা আছে। ইউএচএফপি সাহেবের ক্ষমতা আছে, ইউনিয়ন থেকে টান দিয়ে নিয়েছে। সুপারিনটেন্ডেন্ট বা জেলা হাসপাতালের ক্ষমতা আছে, ও টান দিয়ে নিয়েছে। গত 10টা মেডিকেল কলেজ যে নতুন বানানো হলো, একটাতে তো পদ সৃষ্টি করা হয়নি। পড়াচ্ছে কারা? ওই দেখবেন উপজেলার ডাক্তার টান দিয়ে নিয়ে এসে পড়ানো হচ্ছে। জি, আমরা শুনবো একটু কামরুল স্যারের বক্তব্য। স্যার, এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে সেবার মানের পরিস্থিতি গিয়ে কোথায় দাঁড়াবে? মোকাররম কি লাইনে আছে? হ্যাঁ, অবশ্যই। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। মোকাররম বলছে যে মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর আবার স্বাভাবিক পরিস্থিতি, সেই স্বাভাবিক পরিস্থিতিটা কি? আমার কথা শোনা গেছে? আচ্ছা, আমরা স্বাভাবিক বলতে যেটা সবসময় দেখে আসি যে বহির্বিভাগের গোলযোগ, হট্টগোল, লম্বা লাইন, জেনারেল ওয়ার্ডের ভিতরে রোগীর সঙ্গে একজন রোগীর সঙ্গে 3 জন স্বজন, সেখানে সেবা পাবার যে উচ্চবাচ্য, সেই সাধারণ চিত্র যেটা আমরা স্যার প্রতিদিন দেখি, সেটি মন্ত্রী মহোদয় যাওয়ার পরেও স্বাভাবিক হয়ে গিয়েছে, যেটা আসলে অস্বাভাবিকভাবে স্বাভাবিক। মানে চিরায়ত যে চিত্র আমরা দেখতে পাই উপজেলা কমপ্লেক্সে, সেই চিত্রটি এখন কথা হলো যে আপনার, যেটা আমি বারবারই বলি, আমি এই সব নিয়ে অনেক লিখেছি বা লিখি এখনো, আমাদের প্রধান সমস্যা ম্যানেজমেন্টটা আমি চট করে বাংলাদেশের মতো দেশে পর্যাপ্ত দিতে পারবো না, ম্যান পাওয়ার দিতে পারবো না। আমাদের ধরেন যে এই জায়গাগুলোতে আধুনিক চিন্তা ভাবনাটা হচ্ছে না, আমাদের সমন্বয়ের একটা বড় অসুবিধা আছে। আজকে ধরেন যে আমাদের 35,000 ডাক্তার অন এন অ্যাভারেজ সরকারি চাকরিতে আছে, আমাদের ডাক্তার কিন্তু এখন প্রায় 1,10,000-এর মতো। সেইখানে তাদেরকে ব্যবহার করার পরিকল্পনা, যেমন মাঝে মাঝে কিছু পরিকল্পনা হয় ভালো, আবার সেটা আবার আমরা কন্টিনিউ করতে দেখি না। যেমন ধরেন
আমাদের এইসব প্রস্তাবটা ভালোই ছিল যে বিকেল বেলাতে যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সবই আছে, বিকেল বেলাতে যদি চালু করা যেত, আমি যদি সেখানে আমার সেই বেকার এমবিবিএস ডাক্তারকেও বসাতে পারতাম। যেমন জিপি সিস্টেম আছে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে যেটা দেখলাম খুবই সুন্দর জিপি সিস্টেম যদি আমরা চালু করতে পারতাম। এই ভাবনাগুলো নিয়ে খুব কাজ আমরা দেখতে পাচ্ছি না। এখন ধরেন যে ভিড় আছে, লোকও কম, আবার আমাদের নানান সমস্যা, যেমন একটি দায়িত্ব কে নেবে, যে কথাটা মোকাররম বললো যে ওখানে 46 জন, অর্ধেক ম্যান পাওয়ার আছে, কেন পদ থাকতে কেন ম্যান পাওয়ার পাওয়া যাবে না? আমরা একটা জিনিস খুব উদ্বিগ্ন, যেমন সরকারি মেডিকেল কলেজগুলোতে 42% পদে মানে লোক নাই, শিক্ষক নাই, এবং বরিশালে তো আরও ভয়াবহ অবস্থা, সেখানে প্রায় 47 জন শিক্ষকই নাই, 67%। এই জিনিসগুলো দায়িত্বপূর্ণ লোক আছে তো, এটার জন্য ম্যানেজমেন্ট, আমি টপ টু বটম ম্যানেজমেন্ট, জি স্যার, আমরা একটু মোকাররমের কাছ থেকে আরেকটু একটা বিষয় জেনে নেই। দায়িত্বপূর্ণ লোক আছে কিন্তু দায়িত্বটা সে পালন করে, এই জায়গাটা আমাদের দেখার বড়। মোকাররম আমাদের সঙ্গে রয়েছেন। মোকাররম, কালকেও তো স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করবেন, এবং যেহেতু মন্ত্রী পরিদর্শন করবেন এটা যেহেতু সবাই জানে, সুতরাং প্রস্তুতি সেরকমই থাকবে। আজকে অনিয়ম অসঙ্গতি যদি চোখেই না পড়ে, স্বাস্থ্যমন্ত্রী কি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন আমি জানি না। তবে 4 জেলার যে স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের সঙ্গে আজকে বৈঠকের কথা ছিল সন্ধ্যায়, সেখান থেকে কোনো বক্তব্য কি এলো কিনা, মন্ত্রী কি বললেন আজকের বৈঠকে? একজন গণমাধ্যম কর্মী হিসেবে খুবই দুঃখ প্রকাশ করে বলতে হয় যে আজকে সেই বৈঠকটি হয়েছে, এবং মন্ত্রী মহোদয় বলেছিলেন যে আমরা বৈঠকের পরে গণমাধ্যমে কথা বলবো, কিন্তু শেষ করে আর তিনি কথা বলেননি, এবং সেই বৈঠকটি রুদ্ধদ্বার হয়েছে। কিছুক্ষণ ছবি নেবার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, এরপরে 3 জেলার সিভিল সার্জন, হাসপাতালগুলোর তত্ত্বাবধায়ক, পরিচালক, সহকারী পরিচালক, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদেরকে নিয়ে তিনি বসেছিলেন, এবং সেখানে কি আলোচনা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আসলে আমাদেরকে জানানো হয়নি। মোকাররম, ডায়াগনস্টিক সেন্টারগুলোর কি অবস্থা? মানে যে উপজেলা পর্যায়ে ডায়াগনস্টিক সেন্টার যে গড়ে উঠেছে, সেগুলো কতটুকু মানসম্পন্ন? নিশ্চয়ই আজকে রোগীদের সাথে আপনার কথা হয়েছে যারা সেখানে ছিলেন, তারা কি বলছেন, সেখানে কতটুকু মানসম্পন্ন সেবা তারা পান, বা উপজেলা পর্যায়ে যখন তারা স্বাস্থ্যসেবা নিতে যান তখন কি এই সব ডায়াগনস্টিকে বারবার রেফার করা হয় কিনা? সরকারি স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে রোগীদের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বের যে মাপকাঠি সেটা আমরা কিন্তু ডায়াগনস্টিক সেন্টারের যে ব্যাপক হারে বাড়ছে সেটা দিয়ে আমরা বিবেচনা করতে পারি। একটা সময় জেলা শহরে ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক ছিল, সেটি কিন্তু এখন উপজেলা শহরে কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে, এবং আমাদের চিকিৎসক ভাইরা যারা রয়েছেন, যারা আসলে একটু কম বয়স্ক, যাদের গায়ে হয়তো এমবিবিএস এর পরে খুব বড় কোনো ডিগ্রি লাগেনি, তারা কিন্তু সেই জায়গাগুলোতে নির্দ্বিধায় গিয়ে রোগী দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন, এবং আমরা খুবই অবাক হবেন যে খুবই অল্প মানে সম্মানের বিনিময়ে কিন্তু তারা সেই কাজগুলো করছেন। এবং এই ডায়াগনস্টিক সেন্টারের যে ব্যাপারগুলো মূলত পল্লী চিকিৎসক এবং গ্রাম পর্যায়ের যে ফার্মেসিগুলো রয়েছে, সেই ফার্মেসির মালিকরা কিন্তু একটা যোগ সাজস করে ওই রোগীদেরকে আসলে হাসপাতাল বিমুখ করে এই প্রাইভেট প্র্যাকটিশনার যারা রয়েছেন তাদের কাছে নিয়ে যান, এবং বিভিন্ন সময় যেহেতু হাসপাতালের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো অকেজো থাকে, এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেগুলো ঢাকায় যখন ঠিক করার জন্য পাঠানো হয়, কিংবা ঢাকা থেকে লোকজন এসে ঠিক করার যে প্রসিডিউর, সেটাও কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদেরকে অনেক আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন যে 2 থেকে 5 মাস পর্যন্ত সময় লেগে যায়, এবং তারা বলছেন যে আমরা তো খুবই অসহায়। এবং আজকে তারা অনেকে আমাকে বলেছেন যে আপনারা একটু কথা বলে দেখেন মন্ত্রী মহোদয়কে, যদি সুযোগ পান যে বিভাগীয় শহরে এই সরঞ্জামাদিগুলো ঠিক করবার জন্য কোনো বায়োমেডিক্যাল টিম গঠন করে দেওয়া যায় কিনা, সেটাও কিন্তু তারা প্রত্যাশা করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। কিন্তু আমরা খুব বেশি করে আসলে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, যার ফলে এই বিষয়গুলো আমরা খুব বেশি করে তুলেও ধরতে পারিনি। এবং তিনি খুব আজকে খুবই ব্যস্ত সূচি তার ছিল, তিনি নীলফামারী দিয়ে শুরু করেছেন, এরপরে দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁ, তারপরে তিনি পঞ্চগড়ে গিয়েছেন। শুধুমাত্র স্মরণ করতে পারি যে 2টি জায়গায় তিনি কথা বলেছেন, একটি হলো নীলফামারী এবং আরেকটি হলো ঠাকুরগাঁ। জি মোকাররম, আমরা প্রতিবেদনে সেগুলো শুনেছি। জি অসংখ্য ধন্যবাদ মোকাররম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে। স্যার, আমাদের বিরতির আরেকটি সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে তারপর আমরা এই বিষয়ে আরো আলাপ করব। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর।
বিরতির পর আবারও ফিরে এলাম, এখন প্রকাশ্যে আলাপ করছি সেবার অসুখ প্রসঙ্গে। আমরা উপজেলা পর্যায়ের কথা শুনলাম, বেসরকারি হাসপাতালের এবং সরকারি হাসপাতালের কথা যে আলাপ শুরু করেছিলাম, একটু সুপার স্পেশালিস্ট যে হাসপাতাল সে প্রসঙ্গে একটু আলাপ করতে চাই এবারে। যে আমরা জানি যে বিএসএমএমইউতে আসলে ব্যাপক হারে রোগীদের সেই সুযোগ থাকার পরও আমরা দেখলাম যে সুপার স্পেশালাইজড হাসপাতাল হলো, অনেক দেশে তো অনেক মেগা প্রকল্প হয়েছে, আমরা দেখেছি মেগা প্রকল্পের সুফলও পাচ্ছি আমরা, কিন্তু এখানে 1,500 কোটি টাকার বিনিয়োগ একটি হাসপাতাল হলো, সেখান থেকে সুফল আসছে না এরকম অভিযোগ আমরা পাচ্ছি, প্রতিবেদনে দেখছি। আলাপটা শুরু করতে চাই ডক্টর সবুর আপনার কাছ থেকে, কেন এমনটা হচ্ছে? এটা কিন্তু ঋণের টাকা। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার ঋণের টাকা। এই ঋণ কিন্তু শোধ করতে হবে, আমার ছেলে মেয়েকে, আমার নাতিপুতিকে শোধ করতে হবে। এখন ওই যে ছোটবেলায় আমরা গল্প পড়তাম, গনি মিয়া কৃষক, গরিব কৃষক, সে ভিক্ষা মানে ঋণ করে ঘি খাচ্ছে, তা আমরা গনি মিয়ায় হয়ে গেছি। এই হাসপাতালটি নিয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে সুপার স্পেশালিস্ট হাসপাতালের দরকার আছে, এতে আমি দ্বিমত করি না, কিন্তু সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাথে হওয়ার কি কোনো দরকার ছিল? বিশ্ববিদ্যালয়ের কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা আর জ্ঞান তৈরি করা, রিসার্চ করবে, এডুকেশন করবে। আমরা কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তো একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, অন্যগুলো তো নামে লোকজনকে পদে বসানোর জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি এত বছরে কি গবেষণা করেছে আর কি জ্ঞান বিতরণ করছে, সেদিকে নজর না দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে দুরন্ত আকাঙ্ক্ষা। এই যে সুপার স্পেশালিস্ট হসপিটাল তো স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে, শিক্ষার জন্যও না, গবেষণার জন্যও না। ফলে প্রথম হচ্ছে কি যে জন্ম আজন্ম পাপের গল্প শুরু হলো, ঠিক আছে। 2 নম্বরটা যেটা হলো সেটা হচ্ছে যে এখানকার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে যখন উদ্বোধন করা হলো তখন কিন্তু কিছুই রেডি হয়নি, ওনাকে দিয়ে উদ্বোধন করিয়ে ফেলা হচ্ছে। আউটডোরটিও চালু করা হয়েছে তার 4-5 মাস পরে। আবার একই জিনিস দুবার উদ্বোধন করেছে, যখন ইনডোর চালু করেছে তখন স্বাস্থ্যমন্ত্রী যে আবার আরেকবার উদ্বোধন করেছে। আচ্ছা, আমরা একটু বিএসএমএমইউর সাবেক উপাচার্যের কাছ থেকে শুনি, এত টাকার হাসপাতাল যদি সেবাই ঠিকভাবে না পাওয়া যায় তাহলে এর অর্থটা কি? এটা আমার জন্য খুব কষ্টের ব্যাপার, কারণ পুরো প্রক্রিয়াটা হয়েছে আমার সময়ে। এটার ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে একনেকে আমি নিজে গিয়ে এটা পাশ করিয়ে এনেছিলাম। 1300 কোটি টাকার প্রজেক্ট, এটা 1,500 নয়। এবং এখানে ওদের সাথে যে অফিসিয়াল অ্যাগ্রিমেন্ট সেটাও আমার সময় হয়েছে, এবং টেন্ডারটা ফাইনালাইজ আমার সময় হয়েছে। এটা সময় ছিল 3 বছরের মধ্যে কমপ্লিট হবে। তো এখন সাম্প্রতিককালে তার পরবর্তী সময়ে এটা নিয়ে আমি, যেহেতু ভাইস চ্যান্সেলর চলে আসলে তারপরের ভাইস চ্যান্সেলরের সাথে সমালোচনা করাও ঠিক না, বা এই ধরনের কোনো ইন্টারাকশনও সাধারণত হয় না, এটা আমাদের দেশীয় কালচার। তো এখন সেই জায়গাটা কনস্ট্রাকশনের পিরিয়ড ছিল 3 বছর। সেটার মানে হচ্ছে যে 28শে জুলাই 2016-তে ওদের সাথে ফাইনাল এগ্রিমেন্ট হলো, আর একনিকে পাস হলো এটা 2 ফেব্রুয়ারি 2016। স্যার একটু মানে ব্যবস্থাপনার প্রসঙ্গে আসি স্যার। মানে অনেকে বলছেন যে বিএসএমএমইউর কাছে ব্যবস্থাপনা থাকলে যদি সক্রিয়ভাবে হাসপাতালে চলতে দেওয়া হতো তাহলে কি হাসপাতালটি সফল হতো? ব্যবস্থাপনার না, ব্যবস্থাপনা পরিচালনার ঘাটতি রয়েছে না, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনেই তো এটা এক্সটেনশন। এখন কথা হলো যে এই জায়গার ত্রুটিগুলো কেন হচ্ছে আমি বুঝতে, কেন প্রজেক্ট প্রপোজালে সবই ক্লিয়ার করা আছে, এবং ওখানে ডিউরিং কনস্ট্রাকশন 610 জন আমাদের ডাক্তার, স্টাফ, নার্স ট্রেনিং করার কথা কোরিয়াতে। সেখান থেকে ফিরে এসে অনেক চিকিৎসকই কিন্তু সেই হাসপাতালে যোগ দেননি, এরকম অভিযোগ রয়েছে। তারপরে আপনার ওপর থেকে 56 জন কোরিয়ান এক্সপার্ট এসে বাকি কয়েক মাস, 6 মাসের মধ্যে তারা ট্রেনিং করে দিয়ে যায় বাকিদের, আরও 500-র মতো, প্রায় 1000 স্টাফের একটা অর্গানোগ্রাম ওখানে আছে। কিন্তু সমস্যাটা কোথায় বুঝতে পারছেন, কারণ এই জিনিসগুলো কিন্তু ফেজ বাই সব বা টাইম ফ্রেম করা আছে, যে এই সময় সেট করা হবে, এই সময় আসবে। এই জায়গাটা আমি পরবর্তী সময়ে যেহেতু এটা নিয়ে কারোর সাথে কথা বলতেও আমাদের হয় না আসলে। আচ্ছা, আমরা ডাক্তার সবুরের কাছ থেকে শুনি, যদি এই হাসপাতালটি সফল না হয়, দক্ষিণ কোরিয়ার তো আরও একটি হাসপাতাল করার আগ্রহ ছিল আমাদের এখানে, সফল না হলে সামনে কি আর সুপার স্পেশালিস্ট হাসপাতাল আমরা পাবো, এরকম বড় বিনিয়োগের হাসপাতাল? ওই যে আপনি সেটাকে ব্যবস্থাপনার সমস্যা বলেন আর জবাবদিহিতা না থাকার সমস্যা বলেন, ওই যে আপনি যে কথাটা বললেন,
যাদেরকে রিক্রুট করা হলো, কাদেরকে রিক্রুট করা হয়েছে, রিক্রুটমেন্টটা কি ঠিক ছিল? পত্রপত্রিকায় কিন্তু রিক্রুটমেন্ট নিয়ে অনেক গল্পই বেরিয়েছে। এবং যাদেরকে রিক্রুট করা হচ্ছে তাদেরকেই তো ট্রেনিংয়ে পাঠানো হয়েছে। এমন মানুষ আমি ট্রেনিংয়ে পাঠিয়েছি যারা ফেরত এসে জয়েন করলো না, তাদের করারও কিছু হলো না। আপনি খেয়াল করছেন? তাহলে এই হাসপাতালটি চলার তো কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে যে শুরুটাই হচ্ছে অনিয়ম দিয়ে, এর কেনাকাটায় অনিয়মের গল্প আছে। কেনাকাটা কিন্তু দেশে হয় না, কেনাকাটা ওরাই করে যে ওদের যে এটা সফলন তো না দক্ষিণ কোরিয়াই তো করেছে। তো দক্ষিণ কোরিয়ার ওরা তো আর ফেরেশতা না। না সেটা বলতে পারেন, ওরা কি করেছে সেটা দক্ষিণ কোরিয়া বা চায়না সমগ্র কিছু কিন্তু ওদের দেওয়া। না আমি বললাম এটা কন্ট্রাক্টের বিষয়। আমি বললাম যে কোরিয়া, চায়না, জাপানিজ এর প্রত্যেকের ফেরেশতার গল্প তো আমাদের কাছে আছে। ওভার প্রাইসিং করা থেকে শুরু করে, ড্রাইভিং করা থেকে শুরু করে সবই তো তারা করে। তো এসে তো ওটা তো আমাদেরকে বুঝিয়ে নিতে হবে, যেহেতু এটা লোন, এত ভিক্ষার টাকা না। যদি গ্রান্ট হতো তাহলে একরকম হতো, লোন। এখন যথেষ্ট প্রথম কথা হচ্ছে যে যতগুলো জনবল নেওয়ার কথা ছিল সব জনবল নেওয়া হয়নি। 2 নম্বর কথা হচ্ছে যে যে জনবল নেওয়া হচ্ছে সেই জনবল যথাযথ কিনা, যন্ত্রপাতি চালাতে পারছে না। আর যাদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে আসলেন প্রথম লটেই তো 90%, যে কারণে এখনো হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে আসলে সেবা দিতে পারছে না। আমাদের আজকে সময় শেষ, নিশ্চয়ই আরো একদিন এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপের সুযোগ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের যুক্ত হওয়ার জন্য। বাইজিদ স্যার আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের এই আলাপ এবং আয়োজনে। দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।